ছিল বেশ রৌদ্রোজ্জ্বল একটি দিন। আমার আম্মু বাইরে তার বান্ধবীদের সাথে খেলা করছিল। হঠাৎ সবাই খেয়াল করলো আমার বড় নানুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নানু তখন রান্নাঘরে রান্না করছিল। তো সবাই আশেপাশে খুঁজতে বের হয় আমার বড় নানুকে। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। এভাবে খুঁজতে খুঁজতে বিকেলের দিকে সবাই ফিরে আসে। সবাই অনেক চিন্তা করছিল তার জন্য, কারণ সে কখনো বাসার বাইরে যেত না। ইতোমধ্যে মাগরিবের আজান দেয়। আমার নানু আম্মুকে উজু করে আসতে বলে নামাজ আদায়ের জন্য। আমার আম্মু গোসলখানায় যায় উজু করতে। এখানে বলে রাখা ভালো যে গ্রামে তখন বাথরুম বাইরে হতো। আমাদের গোসলখানা ছিল বিল্ডিং দুইটির মাঝে এবং তার সামনেই ছিল আমড়া গাছটি। আমার আম্মু গোসলখানায় উজু করতে গিয়ে দেখলেন আমার বড় নানু ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। আম্মু ভাবে নানুকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠেন। বাসার সবাই এসে বড় নানুকে রুমে নিয়ে যান এবং তার জ্ঞান ফিরিয়ে আনেন। আশ্চর্যের বিষয় ছিল বাসার সবাই আগেও কিন্তু গোসলখানায় খুঁজেছিল তাকে, কিন্তু তখন কেউ ওখানে ছিল না। জ্ঞান ফেরার পর বড় নানুকে কি হয়েছিল জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেন না। শুধু এটুকু বলেন, আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ ছোট বউকে বাসার বাইরে যেতে দেখি। আমি অনেকবার ডাকলে ও সাড়া দেয় না। একসময় আমি ওর পিছু পিছু যাই কোথায় যাচ্ছে সেটা দেখতে। বাসার গেটের বাইরে গিয়ে দেখি ছোট বউ কোথাও নেই, কিন্তু সামান্য দূরে শিমুল গাছের নিচে একটি অস্বাভাবিক রকমের বড় কুকুর আমার দিকে পেছন ফিরে কিছু একটা খাচ্ছে। আমি এগিয়ে গিয়ে দেখতে চাইলাম বিষয়টি। কুকুরটির কাছে যেতেই সেটি আমার দিকে ফিরে তাকায়, কিন্তু আমি তার চেহারা দেখতে পাইনি, কারণ অনেক আলো একসাথে আমার চোখে এসে লাগে। এরপর আমার আর কিছু মনে নেই। এই কথা শুনে বাসার সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে আমার নানু। তিনি বলেন, আমি তো আজ বাসার বাইরে বের হইনি একবারও, রান্নাঘরে রান্না করছিলাম। এরপর আমার বড় নানা আমাদের মসজিদের হুজুরকে ডেকে আনেন। তিনি আমার বড় নানুকে তেল এবং পানি পড়া দিয়ে যান এবং ভর দুপুরে বাসার বাইরে যেতে নিষেধ করেন। সবাই কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, এখান থেকে ঘটনার শুরু। এরপর বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি, সব আগের মতো চলছিল, হাসি খুশি। কিন্তু আমার বড় নানু মাঝে মাঝে অন্য মনস্ক থাকতেন। যাই হোক, এরপর কেটে যায় দীর্ঘ 3 বছর। আমার আম্মু তখন ক্লাস 9 ফাইনাল পরীক্ষা দিচ্ছে। সেদিন ছিল শনিবার। আম্মু স্কুলে গেছেন পরীক্ষা দিতে। তখন 11টার মতো বাজে। সেদিন আবারও বড় নানুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই অনেক খোঁজাখুঁজি করার পরও পায় না তাকে। সেদিন সন্ধ্যায় ঠিক আগের মতো আম্মু অজু করতে গিয়ে ওনাকে গোসলখানায় অজ্ঞান অবস্থায় পায়। তাকে কি হয়েছিল জিজ্ঞেস করা হলে তিনি সেদিন কিছু উত্তর দিতে পারেননি। তারপর থেকে আমার বড় নানু কেমন যেন হয়ে যান। কারোর সাথে ঠিকমতো কথা বলতেন না, চুপচাপ ঘরে বসে থাকতেন। আরো একটি পরিবর্তন তার মধ্যে এসেছিল, এবং সেটি হচ্ছে সেদিনের পর থেকে তিনি আমার নানুকে সহ্য করতে পারতেন না। বিভিন্নভাবে তিনি আমার নানুকে অপমান করতেন এবং অপমান করার চেষ্টা করতেন এবং সবার কাছে খারাপ প্রমাণিত করার চেষ্টা করতেন। এরপর প্রতিদিন তাকে খুঁজে পাওয়া যেত না সকাল 11টা বা 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং মজার বিষয় হচ্ছে তাকে প্রতিবারই খুঁজে পেত আমার আম্মু। তো বাসার সবাই এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় নানুকে খুঁজে পাওয়া যাবে না। আবার সেই হুজুরকে ডাকা হয়। তিনি আসলেন এবং বড় নানুকে দেখলেন। এরপর আমার নানা এবং বড় নানাকে বাইরে ডেকে নিয়ে তিনি বললেন, দেখুন, আমার মনে হয় ওনার ওপর কোনো খারাপ জিন আসর করেছে এবং সে আপনাদের বাসার কাছেই কোথাও থাকে, তাই প্রতিদিন ওনাকে নিয়ে গেলেও দিয়ে যায়। আমি সব বিষয়ে খুব একটা অভিজ্ঞ নই, তাই আপনারা অন্য কোনো বড় হুজুরকে ডেকে আনুন। একথা বলে হুজুর চলে যান। আমার নানা এবং বড় নানা আলোচনা করে সিদ্ধান্ত নেন পরবর্তী শুক্রবার আমাদের 2 গ্রাম পরে অবস্থিত বড় মসজিদের হুজুরকে ডেকে আনবেন, কারণ তিনি এই সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করেছেন যাবৎ। সেদিনের মতো আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এর পরের দিন থেকে তীব্র সমস্যা হতে থাকে। আমার বড় নানু এর পরের দিন কোথাও হারিয়ে যান না, কিন্তু তার ব্যবহার অনেক পরিবর্তিত হয়ে যায়। যেমন তিনি উগ্র মেজাজে সবার সাথে কথা বলতে শুরু করেন। আমার নানুকে দেখার সাথে সাথে ছুটে যান মারতে। তার খাওয়া অনেক বেড়ে যায় এবং বাজার থেকে মাছ আনলে অর্ধেকটা মাছ খুঁজে পাওয়া যেত না। তিনি আজানের ধ্বনি সহ্য করতে পারতেন না এবং আগে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়লেও তখন একদমই নামাজ পড়তেন না। আমার বড় নানু তখন 4 মেয়ে ছিল। সব থেকে ছোট মেয়েটি ছিল আমার আম্মুর বয়সী এবং সে ভয়ে বড় নানুর কাছে যেত না, সবসময় আমার নানুর কাছে থাকতো।
এর পরদিন আমার আম্মু আর আমার ছোট খালামণি আমাদের বাসার তেজপাতা গাছের নিচে বসে গল্প করছিল। হঠাৎ খেয়াল করেন যে আমার বড় নানু খোলা চুলে বাসার বাইরের দিকে হেঁটে যাচ্ছেন। এখানে বলে রাখা ভালো, আমাদের বাসায় তখন ছাগল, গরু, হাঁস, মুরগি সব পোষা হতো। তো আম্মু কৌতূহল বশত আমার ছোট খালামণিকে ওখানে বসিয়ে রেখে আমার নানুর পিছু নেয়। এভাবে আম্মু লুকিয়ে বাসার গেইটের কাছে যায় এবং দেখতে পায় বাইরে দুটি ছাগল ঘাস খাচ্ছে এবং আমার বড় নানু ছাগল দুটিকে পলকহীন ভাবে দেখছে। এই পর্যায়ে বড় নানু ছাগল দুটির কাছে চলে যায় এবং একটি ছাগলকে গলা ধরে কিছুটা দূরে নিয়ে যায়। এরপর এক হাতে ছাগলের মাথা ধরে আর এক হাত দিয়ে ছাগলটির পিঠ বরাবর ধরে। এরপর যা ঘটেছিল তা বলতে গিয়ে আমার আম্মু এখনো ভয়ে শিউরে ওঠে। আমার বড় নানু জাস্ট এক টানে ছাগলটির মাথা থেকে ছাগলটিকে আলাদা করে ফেলে এবং বহু বছরের ক্ষুধার্ত জন্তুর মতো খুবলে খুবলে ছাগলটির কাঁচা মাংস খেতে থাকে। এই বিভৎস দৃশ্য আমার আম্মু আর সহ্য করতে পারেনি, চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর বাসার সবাই দৌড়ে এসে আমার আম্মুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আমার আম্মুর জ্ঞান ফিরলে সবাই কি হয়েছে জানতে চায় এবং আম্মু সবাইকে ঘটনাটি খুলে বলে। সবাই দ্রুত বাইরে যায় এবং দেখতে পায় সত্যিই সেখানে অনেক রক্ত পড়ে আছে এবং ছাগলগুলো গুনে দেখে একটি ছাগল নেই এবং বড় নানুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিন অনেক রাতে বড় নানুকে খুঁজে পাওয়া যায় একইভাবে গোসলখানায় অজ্ঞান অবস্থায়। এরপর থেকে বড় নানুকে একটি ঘরে বন্দি করে রাখা হতো। তিনি সারাদিন চিল্লাচিল্লি করতেন দরজা খুলে দেবার জন্য, কিন্তু কেউ খুলত না। এরপর আসে সেই শুক্রবার। আমার নানা আর বড় নানা সকলে বেরিয়ে যান সেই হুজুরকে ডেকে আনতে। শুক্রবার যাওয়ার কারণ হচ্ছে হুজুরের বাসাও সেখানে না। তিনি দূর থেকে শুক্রবারে এই গ্রামে আসতেন, নামাজ পড়াতেন এবং গ্রামবাসীর সমস্যা নিয়ে হাজির হলে সেগুলো সমাধান করে ফিরে যেতেন। তো আমার নানা এবং বড় নানা ওনার কাছে গিয়ে সবকিছু খুলে বলেন এবং তাকে ওনাদের সাথে ওনাদের বাড়িতে আসতে বলেন। তিনি আসতে রাজি হন। এরপর আসরের নামাজের পর তারা বাসায় পৌঁছান। তিনি বাসায় ভেতরে প্রবেশ করার সাথে সাথে বড় নানুর ঘর থেকে প্রচন্ড ভাঙচুর করার শব্দ আসে। তিনি জিনিসপত্র ভাঙচুর করছিলেন এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করছিলেন। হুজুর বাসায় ঢুকে সর্বপ্রথম আমড়া গাছটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন এবং আমার বড় নানাকে বলেন, এই গাছটি বড্ড বেমানান, এখানে। আর কিছুই বলেননি তিনি। এরপর তাকে বসতে দেয়া হয়। ওখানে আমার আম্মুও ছিল। হুজুর ইশারায় আম্মুকে কাছে ডাকেন, আম্মুর নাম জিজ্ঞাসা করেন। আম্মু উত্তর দেন। এরপর তিনি বলেন, যিনি এই ঘরে বন্দী আছেন উনি তোমার কে হয় মা? জি, উনি আমার বড় আম্মু। উনি কি তোমাকে কোনোদিন কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন? না, কিন্তু আমি বড় আম্মুকে অনেক বিভৎস একটি কাজ করতে দেখেছি। আমি জানি তুমি ওনার থেকে একটু দূরে থাকারই চেষ্টা করবে। আচ্ছা। এরপর হুজুর বড় নানুকে বাইরে ওনার সামনে নিয়ে আসতে বলেন। নানা আর বড় নানা ওনাকে বাইরে থেকে বের করে হুজুরের সামনে নিয়ে আসেন। তখন আমার বড় নানু পুরোপুরি উন্মাদের মতো ব্যবহার করছিলেন। ওনার কণ্ঠ পরিবর্তিত হয়ে যায়, ভারী হয়ে যায়। উনি ছুটে গিয়ে আম্মুর গলা টিপে ধরেন এবং বলেন, তোর জন্য আজ তোকে শরীরটা ছাড়তে হবে। তুই আমাকে দেখে ফেলেছিলি বলে, তবে আমি আসবো তোর মা এবং তোদের বংশ শেষ করতে। এটা বলে আমার নানু, অর্থাৎ আমার বড় নানু, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। আমরা যখনই কোনো জিনের ঘটনা শুনি, কেমন কমন কিছু বিষয় থাকে। হুজুর জিনটিকে চলে যেতে বললে সে যেতে চায় না এবং পরে হুজুর যেতে বাধ্য করে, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টোটা হয়েছিল। জিন নিজে চলে গিয়েছিল এবং ফিরে আসার হুমকি দিয়ে গিয়েছিল। হুজুর সম্পূর্ণ ঘটনাটি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বললেন, জিনটি খুবই শক্তিশালী এবং সেই সাথে অনেক চালাকও। সে জানতো আমি তাকে চলে যেতে বাধ্য করব, তাই সে নিজেই চলে গেল। কিন্তু সে তার কথা রাখবে এবং ফিরে আসবে, তাই পুরোপুরি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। এই কথা বলে তিনি আমার বড় নানু এবং আমার আম্মুকে তাবিজ দিয়ে যান এবং কখনো সেই তাবিজ নিজের কাছ থেকে আলাদা না করার জন্য সাবধান করে দিয়ে যান। তিনি আমাদের বাসাও বন্ধ করে দিয়ে যান এবং যাওয়ার আগে আবার সেই আমড়া গাছটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, এটা সত্যিই এখানে বড্ড বেমানান। কথাটি শুনে আমার নানা বুঝতে পারেন যে গাছটিতে হয়তো কোনো অশুভ শক্তি আছে। এরপর স্বাভাবিক হতে থাকে আমাদের বাসার পরিবেশ। আগের সেই হাসি খুশি প্রাণোজ্জ্বল চিত্র আবারও বিরাজমান হয় আমাদের বাড়িতে। এরপর কেটে যায় দীর্ঘ 8টি বছর। এর মাঝে আম্মুর বিয়ে হয় এবং 2002 সালে আমি জন্ম নেই। ঘটনাটা এখনো শেষ হয়নি।
সাল 2006। দিনটি ছিল বৃহস্পতিবার। আমার তখন 4 বছর বয়স। আমার আব্বু একজন সরকারি কর্মজীবী হওয়ায় আমরা তখন ঢাকায় অবস্থান করতাম। কিছুদিন আগে নানু আমাকে দেখতে চাওয়ায় আব্বু আমাকে আর আম্মুকে ঢাকা থেকে নানু বাড়িতে পৌঁছে দিয়ে আবার ঢাকায় চলে যান। এর পর দিন অর্থাৎ শুক্রবার বিকালের দিকে আমি আমার নানার কোলে বারান্দায় বসেছিলাম। আমি ছোট থাকায় আমার সবটা মনে ছিল না, তাই আম্মুর মুখ থেকে শুনেছি, কিন্তু আজও দিনটি আবছা আবছা মনে পড়ে। সেদিন প্রচন্ড ঝড় উঠেছিল। আমাদের বাসার গাছগুলি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে। এরই মাঝে ঘটে হাড় হিম করা এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎই আমাদের গোসলখানার সামনে সেই 25 ফুটের বিশাল আমড়া গাছটি প্রচন্ড শব্দ করে ভেঙে পড়ে যায় মাটিতে। আশ্চর্যজনকভাবে একদম গোড়া থেকে ভেঙে পড়ে যায় গাছটি। আর সাথে সাথে আমার বড় নানুর ছোট মেয়ে অর্থাৎ আমার ছোট খালামণির বিকট এক চিৎকার শোনা যায়। বাসার সবাই দৌড়ে পাশের বিল্ডিং এ অর্থাৎ আমার বড় নানার বিল্ডিং এ ছুটে যায়। সবাই গিয়ে দেখতে পায় যে আমার ছোট খালামণি আমার বড় নানুর ঘরের জানালার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর জানালার একটা পার্ট খোলা। সবাই জানালা দিয়ে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে যায়। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে একটা বিভৎস দৃশ্য দেখে। সবাই দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে আমার বড় নানুর মৃতদেহ। মুখে মুচকি হাসির রেখা, চোখ দুটি সম্পূর্ণ খোলা এবং দৃষ্টি ওই আমড়া গাছটির দিকে। বলে রাখা ভালো, আমার বড় নানুর ঘর থেকে আমড়া গাছটি স্পষ্ট দেখা যেত। সবাই দরজা ভেঙে ঘরে ঢোকে এবং দেখতে পায় বড় নানুর হাতে হুজুরে সে বেঁধে দেওয়া তাবিজটি নিচে মাটিতে পড়ে আছে। সবাই ধরাধরি করে নানুর মরদেহকে মাটিতে নামায় এবং বাড়িতে কান্নার রোল পড়ে যায় মুহূর্তের মধ্যে। আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ দেখতে আসে আমার বড় নানুর মৃতদেহ। তাকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফন করা হয় এবং বড় নানুর ওই ঘরটিকে তালা বন্ধ করে রাখা হয়। আজও ওই ঘরে কেউ প্রবেশ করে না। আমার নানার কোলে থাকা অবস্থায় সামান্য কিছু সময়ের জন্য বড় নানুর সেই ঝুলে থাকা মৃতদেহটি দেখতে পেয়েছিলাম এবং আজও সেই দৃশ্যটি মাঝে মাঝে আমার চোখের সামনে ভেসে আসে। এই ছিল আমার ঘটনা, সম্পূর্ণ সত্য ঘটনা এবং শেষটা আমার চোখের সামনেই ঘটেছিল। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নানু বাড়ি নিয়ে আরো অনেক ঘটনা আছে, আগামীতে লিখে পাঠাবো ইনশাআল্লাহ। সবাই আমার